আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামাসের রাফা ব্রিগেডে পরাজিত 2300 যোদ্ধা নিহত, জানিয়েছেন ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ সেই অভিযানে 22 ইসরায়েলি সেনা নিহত। আরও জানিয়ে দিব এডেন সাগরে ইয়েমেনিদের একের পর এক হামলা, বিপর্যস্ত ইসরায়েল। এবং গাজায় ব্যর্থতা ও ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে। এবং সবশেষ জানিয়ে দিব ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে সামিল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হামাসের রাফা ব্রিগেড পরাজিত, 2300 যোদ্ধা নিহত, জানালেন ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী রাফা ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ব্রিগেডের অন্তত 2308 জন সেনা তাদের হাতে নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ইজ্জিক কোহেন এই দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে তারা গাজায় হামাসের রাফা ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে তারা রাফা ব্রিগেড 2308 জন যোদ্ধাকে হত্যা করেছেন। পাশাপাশি 13 কিলোমিটারও বেশি দীর্ঘ টানেল ধ্বংস করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজা মিশর সীমান্তে ফিলাডেলফি করিডর পুরো রাফা এখন তাদের নিয়ন্ত্রণে। যেসব টানেল এখনো ধ্বংস হয়নি সেগুলো তাদের প্রকৌশলীরা তদন্ত করে দেখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব টানেল ধ্বংস করা হবে। আইডিএফ এর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইস্তিক কোহেন বলেছেন, রাফা ব্রিগেডে পরাজিত হয়েছে, তাদের 4টি ব্যাটালিয়ন ধ্বংস হয়ে গেছে এবং আমরা পুরো শহর এলাকায় অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছি। ইস্তিক কোহেনি রাফা ইসরায়েলি বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী 162 ডিভিশনের এই কমান্ডার জানান, তার ব্রিগেডের যুদ্ধ প্রকৌশলীরা রাফাতে 203টি আলাদা কিন্তু পরস্পর সংযুক্ত টানেল খুঁজে পাচ্ছেন। তিনি জানান, এই টানেলগুলো রাফা শহর থেকে মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর পর্যন্ত বিস্তৃত। উল্লেখ্য, রাফায় ফিলাডেলফি করিডোর থেকে মিশর সীমান্তের 300 কিলোমিটার দূরে। ইস্তিক কোহেন বলেন, টানেলগুলোর বেশিরভাগই আমরা ধ্বংস করেছি। আমরা তাদের তদন্ত করার জন্য অন্যান্য টানেল কাজ করছি। আমাদের তদন্ত শেষ হয়ে গেলে এসব টানেলে ধ্বংস করা হবে। তিনি জানান, এই 203টা টানেলের মধ্যে 9টি মিশরে প্রবেশ করেছে বলে তারা নিশ্চিত প্রমাণ পেয়েছে, তবে এই টানেলগুলোর আগে থেকে বন্ধ হয়েছিল। হিজবুল্লাহ সেই অভিযানে 22 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আরাবাইন অভিযানে 22 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্র বরাত দিয়ে এ তথ্য জানায় আল মায়াদিন। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গ্যালিলি ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর 8200 ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলা অন্তত সফল হয়েছিল। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই হিজবুল্লাহ ওই অভিযানে 22 জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং 74 জন আহত হন। ওই হামলায় প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর 8200 ইউনিটের কমান্ডার তার পদত্যাগের ঘোষণা দেন। সূত্রগুলো জানায়, হিজবুল্লাহ সফলভাবে 8200 গোয়েন্দা ইউনিটকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অভিযানটি হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ 6টি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অন্তত নির্ভুলভাবে তেল আবিবের কাছে অবস্থিত গিল্ট ঘাঁটি অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার পর ইসরায়েলি বাহিনীর ঘাঁটির চারপাশে কয়েক কিলোমিটার গভীর একটি কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ অভিযানের পর প্রকাশ করেন যে এই অভিযানের প্রথম লক্ষ্য ছিল 8200 গোয়েন্দা ইউনিটের গিল্ট ঘাঁটি, দ্বিতীয় লক্ষ্য ছিল আইন শামর বিমান প্রতিরক্ষা ঘাঁটি, যা লেবানন থেকে 75 কিলোমিটার এবং তেল আবিব থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ ড্রোনগুলোর তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। যদিও ইসরায়েলি বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্যতা প্রকাশ পাবে। উল্লেখ্য, গত 24শে আগস্ট রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ এ সামরিক অভিযানকে আরাবাইন অপারেশন বলে অভিহিত করেন সশস্ত্র গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ। সূত্র ইরান। এডেন সাগরে ইয়েমেনিদের একের পর এক হামলা, বিপর্যস্ত ইসরায়েল। যদিও ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে পা রাখতে চেয়েছিল, কিন্তু তা তো হয়নি। উল্টো বাবাল মান্দাব প্রণালীতে তার সমর্থকদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়া হয়েছে। আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত 80টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি 2টি জাহাজ ডুবিয়েছে এবং আরেকটি জাহাজ জব্দ করেছে। নভেম্বর
থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনিদের যোদ্ধাদের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজের এই আন্তর্জাতিক জলপথ ত্যাগ করে আফ্রিকা মহাদেশের চারপাশ দীর্ঘ পথ অতিক্রম করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে জাহাজ চলাচলে ইয়েমেনের বাহিনী এই নিষেধাজ্ঞার ফলে হুতিবাদী ইসরায়েলের দৈনিক $1 কোটি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাহাজ চলাচলে রুট পরিবর্তন করে তা আফ্রিকা মহাদেশে হয়ে ঘুরে যাওয়ার বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েলি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলি বিকল্প পথ খুঁজতে বাধ্য হওয়ায় তাদের পরিবহন খরচ বহুগুণে বেড়েছে। এ বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ইয়েমেনিদের এই পদক্ষেপের ফলে ইসরায়েলি শিপিং কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ইয়েমেনি ইসরায়েলি বন্দরে হামলার পরিমাণও 3 গুণ বাড়িয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনিদের হামলার ফলে আফ্রিকা হয়ে দেরি করে জাহাজ পৌঁছানো ইসরায়েলের হাইফা বন্দরে কার্যক্রম ভেঙে পড়েছে এবং সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যে জাহাজটি 1 সপ্তাহের মধ্যে হাইফা বন্দরে পৌঁছাতে পারত সেটি এখন 3 সপ্তাহ পর হাইফা বন্দরে পৌঁছেছে। ইসরায়েলি মিডিয়া এর রিপোর্টে আরো বলা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো বিমা পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে, ফলে এই বিমাগুলো ব্যয় এত বেড়েছে যা একটি জাহাজের মোট মূল্য প্রায় 65% পৌঁছেছে। এ কারণে ইসরায়েলের ইলাদ বন্দরে শিপিং আরো 75% কমেছে। অথচ এই বন্দরটি কেন্দ্রীয় ইসরায়েলের সাথে পূর্বাঞ্চলের মাধ্যমে যোগাযোগের একমাত্র বন্দর। এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের মালামাল অব্যাহত থাকবে। গাজার সমর্থনে ইয়েমেনি বাহিনী 31 অক্টোবর থেকে আক্রমণ শুরু করে এবং এখন পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার লোহিত সাগরে ইসরায়েলের বিরোধী অবরোধ ভেঙে দেওয়ার মার্কিন ব্রিটেন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েও ওই অবরোধ ভাঙতে পারেনি। উল্টো আমেরিকা ও ব্রিটেন জাহাজের ইয়েমেনিদের হামলা টার্গেটে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে ইয়েমেনি সেনাবাহিনী নজরবিহীন অভিযান সম্পর্কে তাদের সামরিক শক্তি সম্পর্কে ওয়াশিংটন ও লন্ডন ধারণা পেয়েছে তাদের আগে জানা ছিল না, ফলে পাশ্চাত্য হিসাব নিকাশ পাল্টে গেছে। গাজায় ব্যর্থতা ও ব্যাপক প্রতিরোধে প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে। গাজায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকা প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদমর্যাদার অধিকারী, অফিসার বা সেনা কর্মকর্তা। ওই সংবাদ মাধ্যমগুলো বলছে ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয় ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদন খবর গোপন রেখেছে। সম্প্রতি 8200 নম্বর ইউনিট নামে ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছে। ইসরায়েলি সেনা কর্মকর্তা এর আগেও জানিয়েছে যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা ঘাটতি সংকট রয়েছে। সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে। বিশ্লেষকরা বলেছে ইসরায়েলি আগ্রাসন ও অপরাধযোগ্য দীর্ঘ 11 মাস ধরে চলার পরও ইসরায়েলি প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি এবং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে রয়েছে ইসরায়েল। আর এই অবস্থায় 1000-এরও বেশি ইসরায়েলি সেনা এই যুদ্ধে হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছে। পশ্চিমাদের নিয়ে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সামিল। পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার মাটিতে যদি ব্যবহার অনুমতি দেওয়া হয় তাহলে তারা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের এমন পদক্ষেপের সংঘাতে মোড় ঘুরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শান্তি ফিরিয়ে আনার জন্য এমন পদক্ষেপের প্রয়োজন বলেও জানান তিনি। পুতিন বলেন, সুতরাং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাশিয়া হামলা করবে কি করবে না সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াবে কিনা। রুশ প্রেসিডেন্ট বলেন, যদি এ দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় তাহলে তা ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ানো থেকে কম নয়। এর মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে, ফলে এতে সংঘাতের মোড় ঘুরে দেওয়া হবে বলে জানান তিনি।